বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদের সাথে আছি। আমাদের আজকের বিষয় আগামীর নির্বাচন, রাজনীতির গতি প্রকৃতি। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। রিপন ভাই, আজকে আপনাকে আমাদের এই সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে সুস্বাগতম। কেমন আছেন? আপনাকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, অনেক ভালো আছি। আমরাও আপনার জন্য সবসময়ই আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে। আপনি একজন স্পষ্টভাষী রাজনীতিবিদ হিসেবেই পরিচিত। শুকরিয়া। এবং একজন সৎ ব্যক্তিত্ব বটে। আল্লাহর অশেষ নিয়ামত। এই যে 5ই আগস্ট বিশাল বিপ্লব হলো পৃথিবীর ইতিহাসে, এরকম এমন মনে হয় দ্বিতীয় কোনোটি নেই। আবাবিল পাখি, লক্ষ লক্ষ আবাবিল পাখি এসে কোথায় তছনছ করে দিল হাসিনার সেই ফেসিবাদী মসনদ। এটা আমাদের চোখের সামনে হয়েছে, তাই না? এরপরে যে আদর্শ, আপনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমি ক্ষুদ্র মানুষ হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে দেশের জন্য করেছি। এটা আমি একা নই, আমাদের সামরিক বাহিনী থেকে অনেকেই ইনশাল্লাহ নেমেছিলেন সেই সময়ে। এবং সামরিক বাহিনীর যেই পুরো ইউটার্ন, এটা কিন্তু বিশাল একটা আমাদেরও অবদান আছে সেখানে। ভাই, আপনি দেখছেন এই বর্তমানে খুব যতই নির্বাচন নিকটে আসছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর আসল চরিত্র ফুটে উঠছে বিভিন্নভাবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ফুটে উঠছে এবং রাজনীতিবিদদেরও গতি প্রকৃতিও আমরা জানতে পারছি। আমরা দেখতে পাচ্ছি দুটি বৃহৎ দল ইতিমধ্যেই তারা রাজনীতির মাঠে নেমেছে এবং বিভিন্ন আসনে, 300 আসনে অনেক দলই মনোনয়ন দিয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের বৃহত্তম দল গত পরশুদিন তারা 237টি আসনে চূড়ান্ত করেছে মনোনয়ন। প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে এবং বাকিটার ব্যাখ্যাও দিয়েছে। বাকি আসনগুলো জোটের মাধ্যমে, জোটের অংশীদারদের দিবে। তারপরে যারা এসপিরেশন, অনেক প্রার্থী আছেন, মানে বাকি পুরো আসনগুলি জোটের সদস্যদেরকে দেওয়া হবে তা না, মানে এর মধ্যে জোটের শরিকদের কথা ভাবা হবে, তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। অ্যাট দ্য সেম টাইম কিছু আসন পুনর্বিন্যাসের প্রশ্ন আসতে পারে। মানে ঘোষণার সময় এটা বলা হয়েছে যেটা একটা প্রাথমিক তালিকা এবং প্রয়োজন বোধে এখানে সংশোধন আসতে পারে। এই সংশোধন আসতে পারে, কিন্তু ইতোমধ্যেই আমরা দেখতে পাচ্ছি, আজকে পত্রিকায় দেখলাম, বিভিন্ন পত্রিকায় দেশের বিভিন্ন স্থানে যারা বহুদিন যাবৎ মাঠে কাজ করেছেন, ত্যাগী এবং বিপ্লবের সময় বিশাল অবদান আছে, তাদের অনেককেই বাদ দিয়ে বিপ্লবের বিরোধিতা যারা করেছে, এই ধরনের অনেক প্রার্থীও সেখানে ঢুকে গেছে। এরকম সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখছি। এক্ষেত্রে কি জনগণ অনেক কিছুই বলে, আপনি একজন সিনিয়র রাজনীতিবিদ হিসেবে, বিএনপির সিনিয়র নেতা হিসেবে আপনার কি অভিমত এ ব্যাপারে? আমার ধারণা আপনি হয়তো বোঝাতে চেয়েছেন যে এই নির্বাচনী মনোনয়ন তালিকা প্রকাশিত হওয়ার পরে দেশের কোনো অঞ্চলে কোনো আসন কেন্দ্রিক পরিস্থিতি, নতুন ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, একটা বিক্ষোভ হচ্ছে বা অসন্তোষ আছে, এটাই বোধহয় সঠিক। এটা আসলে মানে আমি যেটা বলতে চাই, এটা এক ধরনের ইলেকট্রাল ডিজিজ বাংলাদেশে। আপনি দেখবেন যে নির্বাচন যখনই আসে, যখন আপনার প্রার্থীর মনোনয়নের ব্যাপার আসে, তখন প্রার্থীদের মধ্যে একটি অংশ যারা বিশেষ করে মনোনয়ন বঞ্চিত থাকেন, তারা অনেকেই ক্ষুব্ধ হন এবং তার অনুসারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। বাট দ্য ওয়ে, মানে তাদের সাপোর্টাররা যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, এটা আমি খুবই মানে অপছন্দ করি, এটাকে মোটেই সমর্থন করি না। কারণ হচ্ছে মনোনয়নটা তো আসলে সরকারের তরফ থেকে দেওয়া হয়নি, মনোনয়নটা নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়নি, মনোনয়নটা দেওয়া একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি থেকে। আপনি যদি আপনার পার্টির কোনো ডিসিশনে যদি আপনি এফেক্টেড হন অথবা ভিন্ন মত পোষণ করেন, তাহলে তো আপনি জনগণের দুর্ভোগ সৃষ্টি করে দিয়ে রাস্তাঘাটে, আমি বিএনপির লোকদের কথাই বলতে চাই, যে রাস্তাঘাটে আপনার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে মানুষকে আতঙ্কিত করে, মানে পথচারীদের আতঙ্কিত করে আপনি ফলাফল পাল্টানোর বা মানে কেন্দ্রীয় নেতৃত্বের উপর চাপ সৃষ্টি করার এই প্রক্রিয়াটাকে আমি সমর্থন করি না। কিন্তু আমি যে কথাটি বলতে চাই, তারা এইভাবে যে প্রতিক্রিয়া জানাচ্ছেন, এটা না করে
যদি মানে আমি অত্যন্ত দুঃখিত, আমি বরং হতাশও বলা যেতে পারে, এই যে বাংলাদেশে একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ ঘটলো জনগণের এত ত্যাগের বিনিময়ে, এত রক্তের বিনিময়ে, সেখানে অনেক সংস্কারের কথা আমরা শুনলাম, অনেক সংস্কারের প্রমিস শুনলাম আমরা, কিন্তু আনফর্চুনেটলি এই যে একটা ইলেকট্রাল ডিজিজের কথা বললাম না, যে নির্বাচনে মনোনয়ন দিলে এই গ্রুপ অফ পিপল একটা ভায়োলেন্ট রিয়াকশন দেয়, এটা 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 নাও হতে পারতো যদি আপনি এটাকে যদি ডেটারেন্ট কোনো স্টেপ নিতে পারতেন। ডেটারেন্ট স্টেপটা কি? সেটা হচ্ছে যে আমাদের দেশের যে পদ্ধতিতে প্রক্রিয়ায় প্রার্থী বাছাই করা হয়, মনোনয়ন দেওয়া হয়, এখানে যাকে মনোনয়নটা দেওয়া হয় না তিনি মনে করেন তিনি যোগ্য ছিলেন, তাকে বঞ্চিত করা হয়েছে, ফলে তার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তিনি নিজেকে যোগ্য মনে করছেন বটে, তার অনুসারে তাকে যোগ্য মনে করছেন বটে, বাট তিনি যোগ্য নাও হতে পারতেন, কিন্তু তিনি তো তা মনে করছেন না। কিন্তু আপনি যদি একটা আমেরিকান সিস্টেম, খুবই পপুলার সিস্টেম আমেরিকাতে, আমি ওই দেশে অনেক দিন থেকেছি, পড়াশোনা করেছি, ফলে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওয়ান অফ দ্য বেস্ট সিস্টেম ইন ইউনাইটেড স্টেটস ফর সিলেক্টিং দ্য ক্যান্ডিডেট, সেটা হচ্ছে একটা নির্বাচনের মূল নির্বাচন আগে একটা প্রাইমারি ইলেকশন। যদি প্রাইমারি একটা দলের মধ্যে ধরেন আপনি সহ ধরেন আপনি আমি ধরে নিচ্ছি আপনি একটা দল করেন বা আমি দল করি, ধরেন একটা আসনে আমরা 4 জন 5 জন 6 জন প্রার্থী থাকতে পারতাম। সেখানে যদি প্রাইমারি ইলেকশন হতো তাহলে ওই রেসপেক্টিভ পার্টির রেজিস্টার্ড ভোটার যারা, যেটা আমেরিকাতে যেভাবে হয়, ওখানে ডেমোক্রেট, রিপাবলিকান নানান ধরনের পার্টি আছে, শুধু দুটো পার্টি না। সেখানে দেখা গেলো যে ডেমোক্র্যাটদের প্রার্থী যখন নির্বাচিত হয় তখন ওখানকার ইলেকশন কমিশন ওরা বলে ইলেকট্রাল বোর্ড। তো ইলেকট্রাল বোর্ড কি করে, সংশ্লিষ্ট নির্বাচনী আসনে তারা একটা ওই ডেমোক্র্যাটদের জন্য একটা নির্বাচন আয়োজন করেন, সেখানে অনলি ডেমোক্র্যাট প্রার্থীরাই অ্যাটেন্ড করে, তারাই ভোট দেয়। ভোটে ফলাফল দেখলে ডেমোক্র্যাট ক্যান্ডিডেটদের মধ্যে একজন সবচেয়ে বেশি ভোট পেলে ইলেকট্রাল বোর্ড বলে যে হি ইজ দ্য অফিসিয়াল ক্যান্ডিডেট অফ ডেমোক্রেটিক পার্টি। সিমিলারলি রিপাবলিকান পার্টি বলে একই ঘটনা ঘটে। এর মধ্য দিয়ে যিনি পরাজিত হন তিনি কখনোই তার মূল পার্টির প্রতি তার কোনো ক্ষোভ থাকে না। তিনি মনে করেন যে তার যারা ইলেকট্রাল কলেজের মেম্বার, তার যারা সমর্থক ওই নির্বাচন এলাকায়, তারা তাকে সাপোর্ট করেন না, তার ক্যান্ডিডেচারটাকে ফেভার করেন নাই। তখন তিনি লজ্জায় সরে যান, মানে ডিফিটকে অ্যাকসেপ্ট করে চলে যান। কিন্তু রিপন ভাই, আমি যদি এটা বলি, আমি একটু শেয়ার করব, সেটা হচ্ছে যে এই জায়গাটিতে যদি আমাদের দেশও থাকতো তাহলে আজকে এই যে টায়ার জ্বালানো, এই ক্ষোভ বিক্ষোভ করার, নেতৃত্বের বিরুদ্ধে মানে অযাচিত অভিযোগ আনা, অথবা নেতৃত্বের উপর যে অযাচিত অভিযোগগুলো আসছে, এই সমস্ত ফেজগুলো আমরা অ্যাভয়েড করতে পারতাম। তো এই যে যিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের মানে ভার্চুয়ালি প্রধান ছিলেন, প্রফেসর আলী রিয়াজের কথা বলছি আমি, উনি তো মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা মানুষ, শিক্ষকতা করেছেন দীর্ঘ সময়, এখনো আছেন, হ্যাঁ, ডিস্টিংগুইশড প্রফেসর অফ দ্য ইলিনয় স্টেট ইউনিভার্সিটি। ওনার মতন ব্যক্তিত্ব যখন একটা সংস্কারের মূল জায়গাতে থেকে যখন নেতৃত্ব দিচ্ছিলেন, আই ওয়াজ এক্সপেক্টিং উনি ওই মার্কিন মূল্যকে যে নির্বাচনী ব্যবস্থাটা দেখে আসছেন, এটা যদি এই দেশে ইন্ট্রোডিউস করে দিয়ে যেতে পারতেন, একটা বিরাট বড় বিশাল একটা অ্যাচিভমেন্ট হতো এবং জাতির জন্য একটা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বা অভ্যন্তরীণ যে কোন দল থাকে সেটা থাকতো না, সেটাই দেশে থাকতো না, এবং পলিটিক্যাল পার্টি স্ট্রেনদেন্ড হতো, ইনস্টিটিউশন হিসেবে দাঁড়াতে পারতো। আমাদের দেশের অধিকাংশ সময় পলিটিক্যাল পার্টিগুলো দাঁড়াতে পারে না শুধুমাত্র ইন্টারনাল ক্যাওস, কনফ্লিক্ট, এই সমস্ত কারণে। সবসময়ের মধ্যে মানে একটা দল করে, প্রেসিডিয়াম মেম্বার অনেকেই দেখা গেলো একজন একজনের মুখ দেখা দেখে অনেকেই মানে একজন একজনের মুখ দেখা দেখে নেই। স্ট্যান্ডিং কমে আমাদের বিএনপির কথা যদি বলে, দেখা গেল যে এখানে লবিং করতেছে, মনন আমার দিকে একটু ভাইয়া দেখবেন, স্যার একটু দেখবেন, ইত্যাদি ইত্যাদি। কেন একজন ব্যক্তি কেন আমাকে দেখবে? আমি কেন আরো ব্রড স্কেলে, আমি কেন আমার নির্বাচক মণ্ডলী অর্থাৎ আমার পার্টির যারা মানে মানে কর্মকর্তা মানে ওই নির্বাচনী এলাকায়, তাদের কাছে যদি আমার যাওয়ার সুযোগ থাকতো, সেখানে তারা আপনার কথা আমার কথা সবার কথা শুনতো। আপনি বলতে পারতেন আপনি পার্লামেন্টে গেলে আপনি কি করতে চান, আপনি কেমন একটা গভর্নমেন্ট করতে চান, কিভাবে গভর্নেন্স ডেলিভারি করবেন, অনেক ভালো হতো। আপনি পার্লামেন্টের কমিটি স্ট্রাকচারগুলোকে আরো কিভাবে ইমপ্রুভ করতে পারেন, কিভাবে অ্যাকাউন্টেবল করতে পারেন আদার ইনস্টিটিউশনসগুলোকে, তাই না? যেটা ডিবেট হয় আমেরিকাতে, তো প্রার্থীদের ডিবেট হয়, এটা যদি করা যেত তাহলে কিন্তু ভোটাররা একটা রাইট ক্যান্ডিডেট, তার প্রতিনিধি, রাইট রিপ্রেজেন্টেটিভ চুজ করতে পারতো। এখন আমার দেশে মনে হয় কি
দেখা গেল যে আমি নমিনেশন পেলাম না, বলে আমি বোধহয় ভালো ছিলাম, আমার চেয়ে তো ভালো থাকতে পারে। কিন্তু রিপন ভাই, কথা তো সেখানে না। আমরা আমেরিকান সিস্টেম, যেহেতু আমেরিকা শত শত বছর ধরে একটা ট্র্যাডিশন গড়ে তুলেছে তাদের মধ্যে, না ওইটা তো ওইটা আসার আগে তো হক ভাই এই ব্যবস্থাটা করতে হবে, শুরু করতে হবে। একটা কথা 54 বছর হয়ে গেল, এটা ডক্টর আলী রিয়াজ করতে পারতেন, কিন্তু বাংলাদেশে যে ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থা, 16 বছরের ফ্যাসিস্ট শাসনে যেভাবে সবাইকে বাষ্পায়িত করেছে এই ফ্যাসিস্ট শাসন, এবং আমি তো বলি একটা ঘরের মধ্যে যদি একজন ফ্যাসিস্ট থাকে, আশেপাশে সব লোকগুলোই ফ্যাসিস্ট হয়ে যায়, ঠিক সংক্রামিত হয়েছে। আজকে বাংলাদেশে তো আপনি যে কথা বললেন, এর উদাহরণ তো বাংলাদেশ জামাত ইসলামীতে তো এখন পর্যন্ত তারা তো সব আসনে ঘোষণা করে দিয়েছে, কই তাদের মধ্যে তো কোনো অন্তর্দ্বন্দ্ব দেখলাম না, টায়ার পুরানো দেখলাম না, একজনের বিরুদ্ধে আরেকজনে ঘায়েল করছে না, বক্তৃতা দিচ্ছে না, এরকম তো হয়নি। আরেকটা জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করছি রিপন ভাই, আমরা একসময় মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমরা কাজ করেছি, কথা বলেছি, সাম্য, মৈত্রী, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এগুলো নিয়ে কথা বলেছি, সেটা নিয়ে অনেক বছর কাটিয়ে দিয়েছি। এখন 5ই আগস্টের পরে যে চেতনাটা মানুষের মধ্যে, যে চেতনায় অ্যাসপিরেশনটা এসছে, সেই অ্যাসপিরেশনের অনুযায়ী আপনি তো কোনো দল থেকে, আমি শুধু বিএনপি বলবো না, আপনি প্রথমত দেখতে হবে এই লোকটা দুর্নীতিগ্রস্ত ছিল কি না, এক নাম্বার ক্রাইটেরিয়া। অ্যান্টি পিপল অর প্রো পিপল? প্রো পিপল, অ্যান্টি পিপল আর পিপল। এখন এক নম্বর দুর্নীতি, সে সন্ত্রাসী কার্যক্রম করে কিনা, সে চাঁদাবাজি করে কিনা, সে মাদক ব্যবসায়ীদেরকে উৎসাহিত করে কিনা, এবং জোর দিয়ে মানুষকে গিয়েই একদম 5ই আগস্টের পরে তো দেখা গেছে অসংখ্য, আমি দেখেছি নিজেদের ঘোষণা করে দিয়েছে আমি ক্ষমতায় আসছি, আমি যা বলবো পুলিশকে শুনতে হবে, আমি যা বলবো অ্যাডমিনিস্ট্রেশনকে শুনতে হবে, এইভাবে কমান্ডো শুরু করে দিয়েছে। এটা কি বিএনপির মতো বৃহত্তম একটি দলের এই কাজগুলো যারা করেছে তারাই যদি আবার নমিনেশন পেয়ে থাকে, আপনি কিভাবে ভাববেন যে জনগণ তাটা সেটা সহজে মেনে নিবে? না, একটা হচ্ছে যে মানে এই জাতীয় কাজের সাথে যারা সম্পৃক্ত হয়েছিল অথবা যাদের বিরুদ্ধে নানা কারণেই অভিযোগ ছিল, আমাদের পার্টির তরফ থেকে কিন্তু প্রায় 7,000-এর মতো মানুষের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। এমনকি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, ভাইস চেয়ারম্যান এই লেভেলে তাদেরকেও কিন্তু ওয়ার্ন করা হচ্ছে। আমি বলছি চাঁদাবাজির কারণে নানা ধরনের বিষয় করা হয়েছে। অর্থাৎ পার্টি কিন্তু খুব কনসার্ন ছিলেন, পার্টি নেতৃত্ব, সিনিয়র নেতৃত্ব, পার্টিকুলার পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি খুবই এই ব্যাপারে খুব কঠোর অবস্থানে ছিলেন। ডেসপাইট এভরিথিং, এর মধ্যে থেকেও যদি ইন্ডিভিজুয়ালি অথবা আপনার মানে বিশেষ কোনো ক্ষেত্রে কারুর বেলায় যদি এই জাতীয় কোনো অভিযোগ থেকে থাকে, এবং আপনি তো অভিযোগ থেকে, আমি যদি অভিযোগ ডিনাই করি, ডিনায়াল অ্যাটিটিউড থেকে তো আমি রিয়েল ঘটনা সাপ্রেস করতে পারবো না, তাই না? মানুষ যা ভাবছে, তাই না, মানুষের যদি ক্ষোভ থাকে, মানুষের মধ্যে যদি হতাশা থাকে, আমি যদি সেই ব্যাপার ডিনাই করি, তাতে কি আসলে খুব ফল দেবে? ফল দেবে না। তো কথাটা হচ্ছে এটা, যে সেটা এই ধরনের ঘটনা যদি আমি যদি বলি মানে অ্যাবসলিউটলি স্পিরিট অফ দ্য 36 জুলাই, অ্যাবসলিউট দি স্পিরিট অফ দ্য আপনার জুলাই মাস আপরাইজিং, তো এটা যদি এইটা যদি হয়ে থাকে তাহলে সেটা খুবই খুবই ফ্রাস্ট্রেটিং। আমি আপনাকে হকবা একটা কথা বলি, আমরা যে আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন বলছি, মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে তো কোনো সমস্যা ছিল না। আপনি মানবিক মর্যাদা তো মানুষ চায়, সাম্য চায়, ন্যায় বিচার চায়, নিশ্চয়ই মর্যাদা চায়, আপনি মানে আপনার দেশটাকে স্বাধীন দেখতে চায়, সভরেন স্টেটেড সিটিজেন হিসেবে নিজেকে ভাবতে চায়, তার ডেমোক্রেটিক রাইট, তার হিউম্যান রাইটসের যে ইয়েগুলো প্রিভিলেজেসগুলো আছে সেগুলো সে এনজয় করতে চায়। আপনি তো ওটা ডিনাই করেছেন, আপনি ডিক্লাইন করেছেন, আপনি বলছেন যে না, ইট ইজ নট ফর ইউ, ইট ইজ ফর মি অনলি, তাই না? ফলে যেটা হয়েছে, পাবলিক তখন এটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, খুব খুব ক্লিয়ার। আপনি দেখবেন আমাদের জীবনের দুঃখটা হচ্ছে কি, আমাদের দেশে আমরা খুব দুর্ভাগা জাতি, আমরা অনেক বড় বড় অর্জন করি, কিন্তু আমাদের অর্জনগুলোকে ধরে রাখতে পারি না, কনসলিডেট করতে পারি, সংহত করতে। মুক্তিযুদ্ধ করলাম, এত ত্যাগ, এত মানুষের মানে রক্ত, এত সাফারিং, সোজা কথা, এত লড়াই, মানে গণযুদ্ধের মতো ঘটনাটা নাকি। এই যে মানুষগুলো, কেউ রিক্সা চালাতো, কেউ, আমার দেশের একটা মানুষ, মানে পরবর্তীতে আমি তাকে দেখেছি এবং মানে আই ওয়াজ ফিলিং ভেরি ব্যাড, মানে আই ওয়াজ ফিলিং শেম অ্যাজ ওয়েল অ্যাজ কি, মানে হি ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। আমার কৈশোর উত্তীর্ণ যুবক বেলায় আই হ্যাভ সিন হিম, তার এসএলআর দেখেছি মুক্তিযুদ্ধে, মানে মুক্তিযুদ্ধ যখন সে ট্রেনিং নিয়ে দেশে ফিরল, হি ওয়াজ এ ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার। আফটার ইন্ডিপেন্ডেন্স আই ফাউন্ড হিম
ভাপা পিঠা বিক্রি করতে দেখছি আমি গুলিস্তানে সিনেমা হলের সামনে। খেয়াল করতে দেখবে, তার মানে উনি হয়তো এরকম কোনো প্রফেশনাল ছিলেন, আমার পরিচিত, আমার পার্শ্ববর্তী গ্রামের। এই লোকটি তো জীবনের কোনো কিছু না ভেবেই যুদ্ধে চলে গেছে টু গেট দ্য ইন্ডিপেন্ডেন্স, রাইট, স্বাধীন। হি হ্যাজ নট asked anything, any benefit from the government. আমি এমপি হব না, এরকম 1000 আছে। আমি এমপি, মানে ওটা এমপি হওয়ার স্বপ্ন ছিল না নাকি? সে কিন্তু আবার তার জীবনের যে ফেট ভাগ্য, তাকে সে একজন ভাপা পিঠা বিক্রেতা রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে এটাই তাকে করতে হয়েছে। আচ্ছা, আমি তো সাক্ষী, সে নিজের চোখে দেখে, গ্রেট ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার। আচ্ছা, এখন আমরা মুক্তিযুদ্ধের এই যে বিজয়টাকে সংহত করতে পারি, স্বাধীনতার পর চুরি ডাকাতি, রাজধানী, গম চুরি, লুট চুরি, তখনকার প্রধানমন্ত্রী। রিপন ভাই, আমরা একটু বর্তমান অবস্থানে ফিরে আসি। একটু আগের একটা সংবাদ, চট্টগ্রাম ৮ আসনে আসাদুল্লাহ নামক এক প্রার্থী, উনি গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। কোন দলের প্রার্থী? এটা বিএনপির চট্টগ্রাম ৮ আসন আসাদুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হয়েছে, গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আমি দুঃখিত। হ্যাঁ, তো এই যে শুধু এটা না, আমি দেখেছি 237 আসনের প্রত্যেকটা লোক পর্যবেক্ষণ করছে এবং বিভিন্ন প্রার্থী সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে বিস্তারিত বর্ণনা লোকাল লোকেরা দিচ্ছে। এটা কি এক ধরনের এত বৃহত্তরম দল এতদিন ধরে গবেষণা করলো, এতদিন ধরে, আজকে থেকে না, কিন্তু সেই 5ই আগস্টের বহু আগে থেকেই এই প্রার্থী তারা সিলেক্ট করছে। এটা বললে হবে না যে আমরা ওই তারিখে ঘোষণা দিয়েছি। নো, এটা প্রসেস হ্যাজ স্টার্টেড বিফোর ইয়ার। ইট ওয়াজ দ্য আউটকাম। আউটকামটা যদি এরকম ত্রুটিযুক্ত হয় এবং অনাকাঙ্ক্ষিত ব্যক্তিত্বদের যারা স্পিরিটের সাথে যায় না, সেটা একটা দিক। আপনাকে কিন্তু এটা একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে আপনাকে কিন্তু দলের এই দায়িত্বটা বহন করতে কগনিজেন্সে নিতে হবে। আরেকটা প্রশ্ন উঠে দাঁড়িয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখলাম, যে দলটি প্রতিষ্ঠা করেছিলেন মুক্তিযুদ্ধের ঘোষক, সেক্টর কমান্ডার। শুধু তাই না, মুক্তিযুদ্ধের ঘোষক, সেক্টর কমান্ডার এবং মুক্তিযুদ্ধে 1 নম্বর সেক্টর উনি নেতৃত্ব দিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, জেট ফোর্স কমান্ডার ছিলেন। এইরকম বর্ণাঢ্য একটা, যার জীবনে কোনো চাওয়া পাওয়া ছিল না, তিনি তার তিলে তিলে গড়ে তুলেছেন এবং সেখানে সহযোগিতা করেছে আমাদের সেই সেনাবাহিনীর অফিসাররা। এবং অনেক দিন ধরে সেনাবাহিনীর অফিসাররা এই দলের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু অফ লেট আমরা দেখতে পাচ্ছি ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ হয়ে যাওয়ার পরে আপনাদের দলে সেনাবাহিনী কিংবা সামরিক বাহিনীর অফিসারদের তেমন কোনো গুরুত্বই নেই কিংবা অগ্রাহ্য করা হচ্ছে তাদেরকে, এটা আমরা দেখতে পাচ্ছি। বাস্তবতা এটা কি কারণ? এটা কি রাজনীতি? এটা কি সামরিক বাহিনীর প্রতি, সেনাবাহিনীর প্রতি কোনো বিদ্বেষের কারণে, নাকি অন্য কোনো কারণ আছে? না অযোগ্য সামরিক বাহিনীর অফিসাররা অযোগ্য, এটা কারণ? না, বিষয়টা মানে এইভাবে নেবেন না। সেটা হচ্ছে যে বিএনপি খুব গর্বিতভাবেই বলতে চায়, গর্বের সাথে বলতে চায় যে বাংলাদেশ স্বাধীনতা, বাংলাদেশের সভরেন্টি, বাংলাদেশের প্রসপারিটি, সব কিছুর সাথেই সেনাবাহিনীর কন্ট্রিবিউশন এবং সেনাবাহিনীকে তারা মনে করে যে এটা একেবারে কি বলে অবিচ্ছেদ্য একটি প্রতিষ্ঠান। মানে এটা এই ব্যাপারে মানে তাদের প্রতি ডিউ অনার, মানে কোনো ঘাটতি আমি আমার দলের তরফ থেকে দেখিনি, ম্যাডামের সময় দেখিনি। আমি তো সক্রিয়ভাবে I don't like to say যে I had the opportunity. Certainly I have the opportunity. I worked under President জিয়াউর রহমান। উনি আমাকে অনেক পছন্দ করতেন। ওনার ডিজায়ার অনুযায়ী আমি 21 বছর বয়সে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। অনলি 21 বছর বয়সে, যেটা এখন কল্পনাই নাই। 27 বছর বয়সে একেবারে রেগুলার ছাত্র অবস্থায় আমি ছাত্রদের প্রেসিডেন্ট হয়েছিলাম। তো আমি যেটা বলতে চাই, আমাদের সময় আপনার দিদেন লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, প্রেসিডেন্ট জিয়া রহমানের ডেপুটি অ্যাডভাইজার ছিলেন, কর্নেল আকবর ভাই ছিলেন, জেনারেল মজিদুল হক সাহেব, তারপর ঢাকার মেয়র ছিলেন মাহমুদুল হাসান, অনেকেই। তো এখন কথা হচ্ছে কি যে আমি যেটা বলতে চাই কি, আসলে
তখন যারা প্রেসিডেন্ট জিয়ার সাথে যারা ছিলেন তারা তো পার্টিতে একটা পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন, মানে যার যার অবস্থান থেকে। এটা ঠিক বলা যেতে পারে গত 15 বছরে সামরিক বাহিনীর অনেকেই দেশে একটা ফ্যাসিবাদী শাসন থাকার কারণে, এবং আপনি জানেন যে সার্ভিং অফিসারদের অনেককেই তো তুলে নিত শেখ হাসিনা। এই আয়নাঘর কি শুধু সিভিলিয়ানদেরকে টর্চার করা হতো? না না, এখানে আমাদের অফিসাররা টর্চার, আপনাদের অফিসাররা টর্চার হয়েছে। আমি আপনি আছেন বলে আজকে খুব প্রাসঙ্গিক কথাটা তুলতে চাই। আপনার মেজর জেনারেল হাকিমুজ্জামান বলে আপনাদের মানে আর্মিতে একজন, এখন অ্যাডজুটেন্ট জেনারেল, উনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন যখন সেনাবাহিনীর কিছু কর্মকর্তার বিরুদ্ধে যখন অভিযোগ আসলো মানবতা বিরোধী অভিযোগের জন্য, তখন উনি খুব ইমোশনালি একটা দুটো শব্দ ব্যবহার করেছিলেন। উনি বলছেন আমাদের এই ঘটনা আমাদের মোরাল লস হয়েছে। তখন আমি ওই রাতের বেলা আই হ্যাড বিন ইন আ টক শো, তখন আমি বললাম জেনারেল হাকিমুজ্জামান আপনাদের মোরাল লস তো হয়েছে সেই দিন যেদিন আপনার ক্যান্টনমেন্টে ছিলেন, ঢাকায় না থাকেন যেখানে ছিলেন বিডিআরে আপনার কলিগরা ইদার অ্যাট দ্যাট টাইম আপনার সিনিয়র অথবা জুনিয়র যে অফিসার বিডিআরের ওই যে বিডিআর সোকল্ড মিউটিনিতে, মিউটিনি ছিল না, না না এটা মিউটিনি না, হত্যাযজ্ঞ, প্ল্যান এক্স্যাক্টলি কার্নেজ, এটা কার্নেজ। সেখানে আপনারা চুপ করেছিলেন, আপনাদের কিছু করার ছিল না, অর্থাৎ করতে দেওয়া হয়নি। তো সেদিন সবচেয়ে প্রথম মোরাল লস্ট হয়েছে আপনাদের সেই দিন। ইউ কুড নট ডু। এইটা তো যদি আমরা বলি ইনডাইরেক্টলি যদি বলি, আপনারাই মঈনু আহমেদের মতো একটা অযোগ্য লোককে সেনাপ্রধান বানিয়েছেন। আপনারা 11 জনকে ডিঙ্গিয়ে যারা একেবারে খুব যোগ্যতা মানে প্রফেশনাল জেনারেল ছিলেন, এটা তো আপনারই করেছেন। যদি আর এটা একটু আগে বলি, মাসুদ তো কে ছিলেন? আপনি জেনারেল মাসুদ জেআরবি অফিসারকে আপনারা লেফটেন্যান্ট জেনারেল বানিয়েছেন, এবং উনি তো লেফটেন্যান্ট জেনারেল আমরা বানাইনি, যে মেজর জেনারেল বানিয়েছেন আপনারা, বানিয়ে তাকে আপনারা আত্মীয় হিসাবে তাকে পুনর্বাসিত করেছেন, অথচ তার জেআরবি অফিসার সেই সময়ে এই র্যাঙ্কে আসা, কেননা তাদের তো মিলিটারি একাডেমিতে ট্রেনিংই হয়নি, মিলিটারি একাডেমিতে ট্রেন না তারা, আপনারা বানিয়েছেন, বানিয়ে আত্মীয়তার কারণে বানিয়েছেন। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অ্যারেস্টের পিছনে সেই প্রথম ভূমিকা পালন করেছে। এটা কি সেনাবাহিনী দায়ী এই জন্য? না, আমি ওটার কথা বলছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে ওটার জন্য ওটা তো আপনার মানে নেতৃত্বের কাঠামোতে আনার ব্যাপার, চুজ এন্ড পিকের ব্যাপার ছিল। চুজ এন্ড পিক কেন? বিএনপির মতো দল এরকম রং পিপলকে সিলেক্ট করবে কেন? আমি যেটা বলতে চাই কি, আপনি দেখেন যে ইউনিভার্সিটিতে টিচার হিসেবে সাধারণত এটা মানে ওয়াইডলি অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল হচ্ছে যে যদি আপনি প্রথম ফার্স্ট যিনি হবেন তাকে শিক্ষকতে নিয়ে আসা হয়, যেটা দেয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয় মির্জা নামক একটা ছেলেকে, মির্জা গালিবকে দেয়, অনেকই দেওয়া হয়, শুধু সেই না। কিন্তু আমি জানি না এক্স্যাক্টলি সেনাবাহিনীর অর্গানোগ্রামে অথবা তাদের রীতিনীতির মধ্যে মানে যিনি সোর্ড অফ অনার হবেন তিনি, মানে আমি জানি না এক্স্যাক্টলি, মানে আমি তাদের রুলস অফ বিজনেসটা আমার জানা নাই। তো তবে অর্থাৎ মানে সেনাপ্রধান হওয়ার নিয়োগের যে মানে ক্রাইটেরিয়া, এটা ঠিক এক্স্যাক্টলি আমি জানি না। ক্রাইটেরিয়া বাংলাদেশে সেট করা হয় না। এটা হলো যিনি প্রধানমন্ত্রী হন বাংলাদেশের এই গণতান্ত্রিক প্রক্রিয়ায়, তিনি যে সশস্ত্র বাহিনী দেখেন, তিনি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তিনি একটা সিস্টেম, এটা ওনার একটা প্রফেশনালিজম দেখে। না না, আমি আপনাকে আমি একটু প্রসঙ্গে আপনি একটু কথাটা আপনার আমি মনে রাখলাম, আমি প্রসঙ্গটা আসতে চাই, ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভেরি পার্টিনেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে একটা হচ্ছে যে প্রথম যেটা বলছেন মোরাল লস, ওটা হলো। সেকেন্ডলি আমি যদি ব্রিগেডিয়ার আজমির কথা যদি বলি, এবং আরো অনেক অফিসারদেরকে যখন আটক করা হতো, ছোট ছোট কামরার মধ্যে নির্যাতন করা, অথবা আপনি যদি ফিজিক্যালি টর্চার নাও হয়ে থাকেন, হিউম্যান ডিগনিটি বলে তো একটা কথা আছে, রাইট? সেটা সিভিলিয়ানদের জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য। তো আপনার অফিসাররা, আপনার কলিগরা, আপনার সিনিয়ররা, আমি আসি, আমাকে একটু বলতে দেন, এই যে ঘটনাগুলো সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভেতরে অথবা তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটতো, আপনার এটা কিছু করতে পারেন নাই। আপনাদেরকে দিয়ে যখন অ্যাবিউজ করা হতো মানে আপনার মানে হিউম্যান রাইটসের ব্যাপারে, আপনার একটা কথা বলতে পারেন, মোরাল লস তো সেই সব জায়গাতে হয়েছে। আমি প্রশ্ন তুলেছিলাম
যে এই যে মানে আপনার 14 সালে আপনার যে জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার যে নির্বাচনটা, উনি বলতে পারেন না যে আপনার তো 154টা হয়ে গেছে, তা আমাদের আর্মিদেরকে এখন আর সোকল ডেপ্লয়মেন্টের নামে আমাদের প্যারেডকের মানুষের কাছে তামাশার পাত্র করবেন না। মোরাল সেদিন হচ্ছে আপনার না করতে পারেন না। 14 সালের জেনারেল আব্দুল আজিজ একটা অপদার্থ। আমি যদি এখানে একটু আপনাকে থামিয়ে বলি রিপন ভাই, 1975 সালে যে দেশটা একটা দোজকখানায় পরিণত হয়েছিল, আপনিও সেই সময় অনেক বড়, আপনার চেয়ে একটু বয়সে ছোট, কিন্তু আমরা সেই বয়সে দেখেছি কিভাবে মানুষকে মারা হতো। আপনি বলেন, আপনার একটু জ্ঞাতার্থে বলতে চাই যে আমার একটা যেটাকে বলে যে আমার একটা এটা কি বলা যায়, একটা লঙ্গিং শব্দটা, আই হ্যাড এ গ্রেট লঙ্গিং টু জয়েন ইন বাংলাদেশ আর্মি। আমি 4th BMA তে এন্ড 5th BMA তে আমি রিটেন ভাইবা মেডিকেল উতরিয়ে ISSB থেকে টুয়াইস রিজেক্টেড। থার্ড টাইমে যেহেতু আই ডিডন্ট হ্যাভ এনি অপশন থাকে, ফলে আমি অতঃপর চিন্তা করলাম যে দ্যাটস নট মাই জব প্রবাবলি। আল্লাহ হয়তো আল্লাহ না, এটা আপনি যোগ্য ছিলেন, আল্লাহ আপনাকে সেখানে। আমার কথা হলো এখানে না, কথা হলো আপনারা যে আর্মির কাছ থেকে খালি আশা করেন সেই সময় শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে নির্বাচন রুখে দিতে বলেন, ফায়ারিং স্কোয়াডে যেতে বলেন। আপনারা যে দল সৃষ্টি হয়েছে 15ই আগস্টের কারণে, 15ই আগস্টের বিপ্লব না হলে বিএনপি নামক দলটি পৃথিবীতে কোনোদিন প্রতিষ্ঠা হতো না। সেই দলটি এই বিপ্লবের নায়ক যারা, তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানোর জন্য বিশাল অঙ্কের দায়ী। এটা কি অস্বীকার করতে পারবেন? তাদেরকে সেখানে আপনারা রক্ষা করতে পারেন নাই। দুইবার ইলেকশন, 3বার ছিলেন আপনার ক্ষমতায়, সেখানে পারেননি। আপনি আবার সেই কথা বলে মনে হয়, গড অ্যান্ড সোলজার্স অল মেন অ্যাডোর ইন টাইমস অফ ডেঞ্জার নট বিফোর, once things are righted God is forgotten and poor soldiers are slighted. That your party is doing that. আপনি কি চাইতেন আবার যদি আমরা বিদ্রোহ করতাম হাসিনার আমলে, বিদ্রোহ করে আবার যখন আমাদের বিচার শুরু হতো বিএনপি আমাদেরকে সাপোর্ট করতো? না, আমি বিদ্রোহের কথা বলি না, আমি বলছি যে একটা স্ট্যান্ড যে আপনি বলেন হাসিনার 16 বছরের শাসনে কোন ব্যক্তিটির, পলিটিশিয়ানরা আপনারা তো পার্লামেন্টে লোক পাঠিয়েছেন, আপনারা তো 18 সালের ইলেকশনে আপনাদের রিপ্রেজেন্টেটিভ ছিল, তার মানে ওই দলকে মেনে নিয়েছেন আপনারা মানিয়ে নিতে পারলেন পলিটিশিয়ানরা, আর সেনাবাহিনী প্রধান হাসিনার কথা শুনবে না, ফারিদ করে যাবে। আমি বুঝাতে পারি অন্যটা। আমি বলতে চেয়েছিলাম যে মোরাল লসের যে প্রশ্নটা আসে যেখানে, আমি যখন একজন স্বাভাবিকভাবে আমি রাজনীতিতে যখন খারাপ উদাহরণগুলো আপনি যখন টানবেন, তখন বিং এ পলিটিশিয়ান অর্থাৎ বিং এ মেম্বার অফ এ পলিটিক্যাল পার্টি, তখন কিন্তু আমি এম্বারাসড হই, ন্যাচারালি হওয়া উচিত, দুঃখিত হই কখনো কখনো। তো আমি বলতে চাচ্ছিলাম যে ওই ঘটনাগুলোতে তারা প্রপার রোল প্লে করতে পারেনি তাদের কলিগদের রক্ষা করার জন্য, নট আমাদের না, তাদের কলিগদের রক্ষা করার জন্য। তো এটা তো সত্য কথা যে যারা এই যে ব্রিগেডিয়ার কি বলে পরবর্তী মেজর জেনারেল হয়েছেন বোধহয় জিয়াউল হাসান, এদের যে অপকর্ম, the people who created আয়না ঘর and other, যারা এই পারসিকিউশনের জন্য, টর্চার সেলের জন্য যারা রেসপন্সিবল ছিলেন, এই যে ভালো ভালো ছেলেগুলোকে যারা ক্যাডেটে, যারা একাডেমিতে ট্রেনিং নিয়েছেন, এই সমস্ত লোকগুলোকে খুনি বানিয়েছে, এদেরকে। আমার শ্রদ্ধেয় ভাই, আপনি যা বলছেন, এই লোকগুলোকে হাসিনা পিক করেছে, তাদেরকে সেপারেটলি আর্মির মূল অর্গানোগ্রাম থেকে বের করে নিয়েছে তাদেরকে। আপনি যদি, যেহেতু আপনি আর্মি সম্পর্কে অনেক কিছু জানেন আমার শ্রদ্ধেয় ভাই, আর্মির মূল অর্গানোগ্রামে কিন্তু ডেন্ট করার মতো, একে খারাপ করার মতো কোনো পরিস্থিতি নাই। কেননা সেনাপ্রধান থেকে শুরু করে একজন সিপাহী পর্যন্ত এখানে অপরাধ করে কেউ পার পেয়ে যেতে পারে না মূল অর্গানোগ্রামে। এখন কারা করেছে? আমি ইকবাল করিম ভুঁইয়ার ফেসবুক পোস্টে যেটা দেখেছি যে ডিউরিং হিজ আপনার অ্যাডমিনিস্ট্রেশন ইন আর্মি অনেক কিছু হতো, কিন্তু সেটা তিনি বলতে পারতেন না। সেটা হলো হাসিনা, উনি বলেছেন প্যারালাল একটা কমান্ড চলতো। যেমন একটা উদাহরণ দেয়, এক অফিসার সে মেজর হিসেবে পার্মানেন্টলি সুপারসিডেড ছিল, সে লেফটেন্যান্ট কর্নেল হতে পারতো না আর্মির নিয়ম অনুযায়ী। হি ওয়াজ পিকড বাই তারেক সিদ্দিকি, তাকে দায়িত্ব দেওয়া হলো, সে লেফটেন্যান্ট কর্নেল হাসিনকে গুম করেছিল। ওই অফিসারটা পরবর্তীতে ম্যাডাম খালেদা জিয়ার রুমে আপনার ওয়াইনের বোতল বর্ণ রেখেছে, সেই অফিসারটা রেখে সে নোটশিটের মাধ্যমে প্রমোশন হয়েছে, সেনাপ্রধান জানেনই না। ওই অফিসার প্রমোশন হয়েছে এবং এই সমস্ত অফিসারগুলোকে পিক করেছে
এই অনৈতিক কাজের জন্য, এটা কিন্তু সেনা প্রধানের অধীনে তারা করার কোনো না না, উনি বলেছেন আমরা অনেকে উই ডু দিস মিস্টেক দ্যাট আমরা কিছু সংখ্যক আর্মির বাইরে থেকে লোক তারা অপরাধ করার কারণে আমরা পুরো আর্মিকে ব্লেম না না, নট অ্যাট অল, আপনি না, জনগণ যারা বুঝে না তারা নট অ্যাট অল। কারণ আমি বলি দিনের শেষে আর্মি ইজ অ্যান ইনস্টিটিউশন। দিনের শেষে আর্মি, বাংলাদেশ আর্মি বাট আমাদের মানে ডিফেন্স ফোর্সেস, তারা আমাদের সভরেনিটির সিম্বল। তাদেরকে আমাকে অবশ্যই স্ট্রেনথেন করতে হবে, তাদের মোরাল করতে হবে, তাদেরকে মোরাল হাই রাখতে, তাদের মোরাল হাই রাখতে হবে, স্কাই হাই মোরাল, সোজা কথা। এইটা এখানে কোনো কম্প্রোমাইজ নাই। আমি তো সত্যি কথা, আমি মানে সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী দেখতে পছন্দ করি। আমার সামর্থ্য থাকলে, আমার সামর্থ্য থাকলে, আমি একবার বিবিসির সাথে একটা ইন্টারভিউতে বলেছিলাম, বিবিসির একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমার সামর্থ্য থাকলে আমি তো বাংলাদেশকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আমার দেশটাকে আমি কল্পনা করি, তাহলে আমি মানে আমি ব্যালেন্স করতে পারতাম। আপনি আরেকটি কথা বলেছেন যে আপনার পলিটিক্যাল গভর্নমেন্টের কথা বলেছেন। ইয়েস, সামনের দিনগুলোতে আমাদের পলিটিক্যাল পার্টি, আপনি বলছেন সেনা প্রধান নিয়োগ করার বেলায় নিয়ম ছিল না, চিফ জাস্টিস নিয়োগ করার বেলায় নিয়ম ছিল না, অনেক কিছু তো আমাদের নিয়ম নাই। আমরা যদি ডেমোক্রেসিতে যদি মানে ভালো ইমপ্রুভ করতে পারতাম, তাহলে তো যেমন আমেরিকাতে যে সেখানে অনেক বড় বড় নিয়োগের ক্ষেত্রে সেখানে সিনেটি হিয়ারিং ওই সিস্টেমটাই আমরা এই করি যদি বাংলাদেশে আনা যায়, সিনেটি হিয়ারিং হয়। ইভেন আপনি ডিজিএফ আর ডিজি কে হবেন সেটা নিয়োগ তো প্রধানমন্ত্রী বা এরাই দেন বোধ, আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে যদি সেই দিন যদি ডেমোক্রেসি ওয়ার্ক করে, তাহলে তো পার্লামেন্টারি ডিফেন্স কমিটি, মানে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন ডিফেন্স, সেই কমিটিতে ডিজিএফআই যিনি ডিজি হবেন তাকে তো হিয়ারিং আসতে হবে। তিনি বলবেন যে তিনি অ্যাজ ডিজি হোয়াট হি ওয়ান্টস টু পারফর্ম, তিনি কি ডেলিভারি করছেন, হোয়াট উইল বি হিজ টার্মস অফ রেফারেন্স। আমাদের গণতন্ত্র তো সেই জায়গায় নাই। আমরা একটা আর্মিকে নিজের ব্যক্তিগত সম্পত্তি অনেক সময় মনে করি ক্ষমতায় গিয়ে, এবং যতক্ষণ না পর্যন্ত একটা সিস্টেম দাঁড় করানো না যাবে, বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে সিস্টেম যদি করা হয় 5 জন যোগ্যতম ব্যক্তিদেরকে ইন্টারভিউর মাধ্যমে, যে সবচেয়ে যোগ্য নিরপেক্ষ ব্যক্তিত্বদের মাধ্যমে নির্বাচিত করা হয়, অ্যাপয়েন্টেড করা হয়, ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। যোগ্য লোকের কোনো ইয়ে নাই আপনার, মানে এর কোনো বিকল্প নেই। তবে শেষ পর্যায়ে চলে আসছি রিপন ভাই, আপনার জ্ঞানগর্ব বক্তব্য দ্বারা উপকৃত হবে, এবং শেষে একটা কথা শুধু বলতে চাই যে ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু অনেক দল অনেক ভুল করে ফেলে, সেই ভুলে যাতে আমরা পা না দিই, এবং সেটা দেশের জন্য কখনো মঙ্গলজনক হবে না। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা বাংলাদেশের একজন সিনিয়র রাজনীতিবিদ, আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই, যিনি একটা দীর্ঘ পরিক্রমায় রাজনীতির অভিজ্ঞতা অর্জন করেছেন, তিনি অতি সহজ সরলভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে এই দেশটাকে আগামীতে আমরা একটা শান্তির দেশ হিসাবে এই মারামারি কাটাকাটি থেকে বের হওয়ার উপায় উনি বলে দিলেন আমাদেরকে, এবং এ থেকে শিক্ষা গ্রহণ করে যাতে আমাদের নীতি নির্ধারকরা এই দেশটাকে সত্যিকার অর্থেই 36 জুলাইয়ের চেতনায় এই অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে একটা যাতে সুন্দর শান্তিপূর্ণ দেশে পরিণত করতে পারি। আল্লাহ মহান, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।